ফিরছিলাম বাসায়। আমার বাসায় যাওয়ার রাস্তা আর জাহিদের বাসায় যাওয়ার রাস্তা এক রাস্তা দিয়ে। শুধু আমার বাসা জাহিদের বাসা একটু দূরে, বাকি সব বন্ধুদের বাসা কাছেই। তাই চলে গেল সবাই, শুধু আমি আর জাহিদ আছি। বাসায় ফিরছিলাম দুজন হেঁটে হেঁটে। তখন জাহিদ হঠাৎ বলে উঠল, দোস্ত, একটা কথা শুনতে পেয়েছিস? আমাদের এই শহরে নাকি ভ্যাম্পায়ার আছে আর রাতে মানুষের রক্ত খেয়ে ফেলে। প্রতিদিন অনেক মানুষ মারা যাচ্ছে, রক্ত খেয়ে রাস্তায় ফেলে যাচ্ছে। সকালে মানুষের লাশ পাওয়া যায়। তাই সরকার বাসা থেকে রাতে সবাইকে বের হতে নিষেধ করেছে এখন। আমি বললাম, দোস্ত, আমিও তাই শুনলাম আজ খবরে। আর রাতে আড্ডা দেওয়া যাবে না রে, আজকেই শেষ, কাল থেকে আর বের হওয়া নিষেধ। জাহিদ বলল, দোস্ত, জানি না কতদিন লাগবে এদের শেষ করতে, তবে আড্ডাগুলো খুব মিস করব। আমি বললাম, দোস্ত, আমিও খুব মিস করব। ওই তোর বাসায় এসে গিয়েছিস, যা তাহলে, সকালে আবার দেখা হবে। জাহিদ বলল, দোস্ত, আর শোন, সামনের দিকে একটু সাবধানে যাস। তোর বাসা তো আর অনেক দূরে। ওই বাগানের রাস্তাটা ভালো না শুনলাম, গতকাল নাকি ওইখান থেকেই 2টি রাশ নিয়ে গেছে। আমি বললাম, আরে চিন্তা করিস না তুই, অনেক লোক এখনও আছে, চলাচল করছে, এখন তাদের সাথে যেতে পারবো। জাহিদ বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে যা, আর বাসায় পৌঁছে একটা ফোন দিস আমায়। আমি বললাম, ঠিক আছে দোস্ত, যাই তাহলে আমি। এটা বলে আসতে লাগলাম। সামনে অনেকটা পথ, বাগানের রাস্তা, অন্ধকার একেবারে চারপাশ। কেমন জানি ভয় লাগতে লাগলো। ঘড়ির কাটার সময় এখন রাত 11টা 30। গ্রামের মানুষ সবাই ঘুমাচ্ছে, কেউ আর হয়তো জেগে নেই। কি করে যাই এতটুকু রাস্তা দিয়ে, খুবই অন্ধকার। তখনই ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি আম্মু কল দিছে। রিসিভ করার পর বলল, ওই শয়তান পোলা, তুই কই এখনো? রাত 12টা বাজতে চলেছে, কোথায় তুই? দেশের অবস্থা বেশি ভালো না, তুই জানিস না? আমি বললাম, আম্মু, জানি, এই তো আর কিছুক্ষণ লাগবে, রাস্তায় আসি, বাসায় আসছি। আম্মু বলল, জলদি চলে আয়, আমি বসে আছি তোর জন্য। তারপর ফোনটা কেটে দিলাম। আশেপাশে তাকিয়ে দেখি কাউকে দেখছি না, একাই যেতে হবে, ভয়ও করছে। হঠাৎ সামনে দেখি একটা মেয়ে হেঁটে যাচ্ছে, মনে হয় তার বাসায় যাবে। দৌড়ে চলে গেলাম মেয়েটির কাছে। মেয়েটি আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। তখন আমি গিয়ে বললাম, এই যে শুনছেন, একটু দাঁড়ান। তখন মেয়েটি দাঁড়ালো, কিন্তু তার মুখটা ঢাকা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। আমার দিকে অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তার চোখের দিকে তাকিয়ে, খুব ভয়ঙ্কর তার চেহারা, একদম কালো, কিছু দেখা যাচ্ছে না। সে কথা বলছে না বলে আমি আবার জিজ্ঞেস করলাম, কিছুটা ভয়ে। আমি বললাম, আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? আপনার বাসা কি ওইদিকে? মেয়েটি চুপ করে তাকিয়ে আছে। আমি বললাম, আপনি ওইদিকে গেলে চলেন, আমিও যাচ্ছি, আমার ভয় করছিল একা যেতে। যাক, এখন আরেকজন পেয়েছি, এখন আর ভয় নেই, চলেন। মেয়েটি কোনো কথা বলল না, হাঁটতে শুরু করলো। আমি মনে মনে ভাবলাম, কি অদ্ভুত ব্যাপার, এত কথা বললাম, কোনো উত্তরই দিল না মেয়েটি। থাক, মেয়েটি মনে হয় লজ্জা ভয়ে কিছু বলতে পারছে না। আমি আমার মতো যাই, মেয়েটি মেয়ের মতো থাক। তারপর মেয়েটি পিছু যেতে লাগলাম। হঠাৎ পিছন থেকে কিছু একটা শব্দ হলো। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তখন মেয়েটি বলল, পিছনে তাকাবেন না, সোজা হাঁটতে থাকুন, পিছনে যত কিছুই হোক না কেন, তাকাবেন না। আমি মনে মনে ভাবলাম, অদ্ভুত ব্যাপার তো, এতক্ষণ কথা বলতে চাইছে না, এখন আবার বলছে পিছনে তাকানো যাবে না। একটু দেখতে চেয়েছিলাম কি হয়েছে, যাক, বলছে যখন তাকাবো না। তখন তাকিয়ে দেখি সামনের মেয়েটি নেই। খুব ভয় লাগতে শুরু করলো। এইমাত্র দেখলাম কোথায় হারিয়ে গেল। পিছনে তাকাবো যাই, তখন মেয়েটি সামনে এসে গেল আর বলল, চলেন, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। তারপর হাঁটতে লাগলাম, আর কিছু জিজ্ঞেস করলাম না। তখন হঠাৎ ভয়ঙ্কর একটা শব্দ আসলো পিছন থেকে। তখন খুব ভয় পেয়ে গিয়েছিলাম। দৌড়ে গিয়ে মেয়েটার হাত ধরলাম আর বললাম, খুব ভয় করছে, একটু হাতটা ধরে থাকি, কিছু মনে করবেন না। মেয়েটি কোনো কথা বলল না। আর একটু সামনে যেতেই পিছন থেকে আবার সেই ভয়ঙ্কর শব্দ আসতে লাগলো। আমি তো শেষ ভয়ে। এই মেয়েটি যে কি করে আছে কে জানে, রোবট নাকি? আমি একা থাকলে এতক্ষণে প্যান্ট ভিজিয়ে ফেলতাম আর হাসপাতালের আইসিইউতে থাকতাম। বাব্বা, মেয়েটার কি সাহস! তারপর হাঁটতে লাগলাম। হঠাৎ লক্ষ্য করলাম মেয়েটি কেমন জানে করতে লাগলো, ফোঁপাতে লাগলো। তখন তার হাতটা ছেড়ে দিলাম। তখন মেয়েটি বলল, আপনি এখানে দাঁড়ান, আমি 1 মিনিট আসছি।
এটা বলে বাগানের ভিতরে চলে গেল। কিছুই বুঝতে পারলাম না কি হলো। 1 মিনিটের কথা বলে গেল 10 মিনিট হয়ে গেল, তবুও আসছে না। তখন মেয়েটার আশা ছেড়ে দিয়ে একা একা হাঁটতে লাগলাম। তখন মেয়েটি দৌড়ে আসলো আর বলল, আপনাকে না আমি দাঁড়িয়ে থাকতে বললাম, চলে আসলেন কেন? আমি বললাম, আপনি 1 মিনিটের কথা বলে চলে গেছেন, 10 মিনিট হয়েছে, তাই চলে যাচ্ছিলাম। মেয়েটি বলল, আচ্ছা ঠিক আছে চলেন এখন। তখন মেয়েটির চোখের দিকে লক্ষ্য করলাম, চোখটা এখন সাদা, মানুষের মতো চোখ, কিন্তু তার গায়ের জামায় একটু রক্ত লেগে আছে, সাথে গালেও রক্ত লেগে আছে। এটা দেখে ভয় লাগতে শুরু করলো। তাহলে কি সে ভ্যাম্পায়ার? তখন আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি কে বলেন তো সত্যি করে, মানুষ নাকি অন্য কিছু? মেয়েটা এটা শুনে ঘাবড়ে গিয়েছে, ভয় পেয়ে গেল মনে হয়। তখন বলল, মানে কি বলতে চাইছেন আপনি? আমি বললাম, আপনার গায়ে রক্ত কেন আর জামাই? মেয়েটি বলল, আরে এটা অনেক আগের, হাসপাতালে গিয়েছিলাম একটা রোগীকে নিয়ে, সেখান থেকে মনে হয় ভরেছে। কি বলবো, মনে হয় সত্যি কথা বলছে। থাক, আমি এখন যাই, বাসায় যেতে পারলেই হয়। তারপর আর কিছু না বলে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমার বাসার সামনে আসলাম। তখন আমি বললাম, আপনি কোথায় যাবেন, আপনার বাসা কোথায়? মেয়েটি বলল, আমার বাসা আরও পিছনে রেখে আসছি। আমি অবাক হয়ে বললাম, কি, তাহলে এতটা সামনে আসলেন কেন? আপনি এখন যেতে পারবেন একা একা? মেয়েটি বলল, যেতে পারবো, সমস্যা নাই। আমি বললাম, না যেতে পারলে বলেন, আমি দিয়ে আসি। মেয়েটি বলল, না আমি যেতে পারবো। আমি বললাম, আচ্ছা তাহলে যান, ধন্যবাদ আমায় এত দূরে এসে দিয়ে যাওয়ার জন্য। মেয়েটি বলল, আচ্ছা একটু চোখ বন্ধ করো তো, তুমি একটা জিনিস নিব এবং দিব তোমায়। আমি মনে মনে ভাবলাম, চাপ বাবা, আপনি থেকে শুধু তুমি, মতলব কি কে জানে। মেয়েটি বলল, কি হলো, চোখ বন্ধ করো। তারপর চোখ বন্ধ করতেই আমার ঠোঁটগুলো মনে হচ্ছে কেউ খাচ্ছে। একটা চোখ খুলে দেখি মেয়েটা 5 মিনিট কিস করে ছেড়ে দিল আমায়। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি। তখন মেয়েটি দৌড়ে চলে গেল। আমিও তারপর ঘরে চলে আসলাম। তখন আম্মু বলল, তুই এসেছিস বাবা, আমার খুব চিন্তা হচ্ছিল, যা গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করে রাখছি। আমি বললাম, ঠিক আছে আম্মু। তারপর আমি রুমে চলে গেলাম। গিয়ে জাহিদকে ফোন করে বলে দিলাম আমি এসে গেছি। তারপর ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে উপরে আমার রুমে চলে গেলাম। গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ এপাশ ওপাশ করে ঘুমিয়ে গেলাম। মাঝরাতে হঠাৎ করে বাহির থেকে চিৎকার করার শব্দ আসছে। সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি আমার জানালা খোলা। আবারও সেই চিৎকার করার শব্দ আসছে। ভয়ে শরীর কাঁপছে আমার। তাহলে কি ভ্যাম্পায়ার আসছে আজও তার শিকার করতে? জানালা দিয়ে দেখা যাবে না, ওই দিক থেকে বেশি শব্দ আসছে। যদি দেখে ফেলে, ছাদে চলে যাওয়া ভালো হবে। তারপর উঠে ছাদে চলে গেলাম। সেখান থেকে সবকিছু দেখা যাবে, অনেকটা পথ। ভালো করে কোন দিক থেকে আসছে এই চিৎকার কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। নিচে চলে আসতে যাব, তখন আবার চিৎকার করার শব্দ আসছে। তাকিয়ে দেখি আমাদের বাসার সামনে দিয়ে কে একজন একটা পুরুষকে টেনে নিয়ে যাচ্ছে। আজ আরেকজনকে মারতে আসছে, রক্ত খেতে আসছে। তখন তাকিয়ে দেখি লোকটির গলায় কামড় দিয়ে ধরে আছে আর টানছে, মনে হয় ছিঁড়ে ফেলবে, কিন্তু ঠিকমতো বুঝতে পারছি না ভ্যাম্পায়ার কি এটা ছেলে নাকি মেয়ে। আর একটু সামনে গেলেই কিছুটা বুঝতে পারবো। সামনে একটা বাসার বাইরে লাইট লাগানো আছে। তারপর গলায় কামড় দিয়ে ধরে নিয়ে যেতে লাগলো। লাইটের কাছে যাওয়ার পর দেখলাম একটা মেয়ে, কিন্তু মুখটা দেখা যাচ্ছে না। আমি মনে মনে ভাবলাম, মনে হচ্ছে আমার সাথে আসা সেই মেয়েটি। এখন না দেখে কি করে শিওর হই, হতে পারে অন্য কোনো মেয়ে, বুঝতে পারছি না। ধেত, আমি আমার রুমে চলে যাই, এমনিতে ভয় করছে। তারপর রুমে চলে এলাম। গিয়ে অনেক কষ্টে ঘুমিয়েছি। সকালে উঠে দাঁত ব্রাশ করছিলাম, তখন বাইরে বের হয়ে একটু সামনে যেতে লাগলাম। গতকাল রাতে যেখানে ভ্যাম্পায়ারটা মানুষটাকে মারলো, সেখানে যেতেই দেখি অনেক লোক দাঁড়িয়ে আছে। তার মানে এখানে লাশ আছে। গিয়ে দেখি পুরো শরীর থেকে সব রক্ত খেয়ে ফেলেছে লোকটার, আর শরীর সাদা হয়ে গেছে। শরীরের প্রতি জায়গায় কামড়ে ছিঁড়ে ফেলেছে। কি মারাত্মকভাবে মেরেছে, দেখেই ভয় করছে। তাই আর থামলাম না ওখানে, সোজা বাসায় এসে গিয়েছি। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে জাহিদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।
তখন গতকাল সেই রাতের মেয়েটির সামনে আসলো আর বলল, কোথায় যাও তুমি এখন? আমি বললাম, বন্ধুর বাসে যাচ্ছি একটু। তুমি এখন কোথায় যাও? মেয়েটি বলল, আমিও ওইদিকে যাচ্ছি, চলো তাহলে। আমি বললাম, চলো। তারপর কথা বলতে বলতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তখন সামনে বাগানের রাস্তায় একটা টিন পড়ে আছে দেখলাম। সেটা সরাতে গিয়ে হাতের আঙুল কেটে একটু রক্ত বের হয়ে যায়। দেখে মেয়েটা দৌড়ে এসে তার মুখে নিয়ে চুষতে লাগলো আঙুলটা আর কামড় দিল। তখন আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তার চোখের দিকে তাকিয়ে দেখি তার চোখটা রক্তের মতো লাল হয়ে গেছে। তারপর বললাম, কি করছো? তুমি পাগল হয়ে গেলে নাকি? মেয়েটি চুপ করে হাতের আঙুলের দিকে তাকিয়ে আছে। তখন আমি ধাক্কা দিয়ে বললাম, কি হয়েছে? হাতে কামড় দিলে কেন? এমন করে মানুষ মুখে আঙুল দিয়ে চুষে খায়? মেয়েটি বলল, সরি, তোমার আঙুল কাটতে দেখে আমার নিজেকে সামলে রাখতে পারিনি, কষ্ট লাগছিল, তাই তোমার যাতে কষ্ট না হয় তাই মুখে দিয়েছি। আমি বললাম, ও আচ্ছা, এই ব্যাপার। মেয়েটি বলল, শোনো, তোমার একটা কথা বলার ছিল। আমি বললাম, বলে ফেলো। মেয়েটি বলল, তুমি আজ থেকে কোনো মেয়ের দিকে তাকাবে না, আর কোনো মেয়ের সাথে কথা বলবে না, শুধু আমার সাথে কথা বলবে। আমি তো অবাক, বলে কি মেয়েটা, পাগল হয়ে গেল নাকি? তখন আমি বললাম, কেন তাকাবো না? আর আমাকে বলার আপনি কে? মেয়েটি বলল, গতকাল রাত থেকে তোমার প্রেমে পড়েছি, সারা রাত ঘুমাতে পারে নাই, আমি তোমায় ভালোবাসি। আমি বললাম, কিন্তু আমি আপনাকে ভালোবাসি না, একদিনও কখনো ভালোবাসা হয় না, তাছাড়া আমি আপনাকে ভালোবাসি না। এটা শুনে কান্না করতে লাগলো মেয়েটি, আর কান্না করতে করতে বলল, প্লিজ এমন করো না, তুমি যদি আমায় ফিরিয়ে দাও তাহলে আমি আত্মহত্যা করব। বিশ্বাস করো, অনেক ভালোবাসি তোমায়। এটা বলে আবার কান্না করতে লাগলো। কি করব আমি কিছুই বুঝতে পারছি না। গতকাল দেখা হলো আর আজকেই বলছে ভালোবাসি। কেমন করে বিশ্বাস করি আমি তার ভালোবাসা? কেন জানি তার কান্না সহ্য করতে পারছি না। তখন আমি তার চোখের পানি মুছে দিয়ে বললাম, আমি জানি না তোমায় ভালোবাসি কি না, কিন্তু তখন আমার কথা থামিয়ে দিয়ে মেয়েটি বলল, কোনো কিন্তু না, তুমি শুধু আমার, শুধু ভালোবাসি তোমায়, আর কিচ্ছু শুনতে চাই না আমি। এটা বলে জড়িয়ে ধরলো। আমি কি বলবো বুঝে উঠতে পারছি না, তাই একটা সিদ্ধান্ত নিলাম, আচ্ছা দেখি কি হয় আপাতত। তার কথার সাথে মিলে চলে। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, চলো তাহলে এখন যাই। তুমি না কোথায় যাচ্ছিলে? আমি বললাম, চলো। আচ্ছা, তোমার নাম কি? মেয়েটি বলল, আমার নাম নীলা, আমি সামনে একটা বাসায় থাকি। আচ্ছা, পরে একসময় নিয়ে যাব আর সব বলবো। আমার জানটার নাম কি শুনি? আমি বললাম, আমার নাম নীরব আহমেদ। তারপর আর কিছু জিজ্ঞেস করলো না, আমিও কিছু বলিনি। আমি চলে গেলাম আমি জাহিদের বাসায়। নীলা বিদায় নিয়ে কোথায় জানি চলে গেল। আমি গিয়ে জাহিদকে কল দিয়ে বললাম বাইরে আসতে। কিছুক্ষণ পর আসলো। তারপর আমি আর জাহিদ আমাদের আড্ডাখানায় চলে গেলাম। সেখানে গিয়ে দেখি ফাহাদ বসে আছে। তারপর তিনজন মিলে কথা বলতে লাগলাম। তখন আমি বললাম, দোস্ত, গতকাল রাতে আমি ভাম্পায়ারকে দেখেছি, কি মারাত্মকভাবে মেরেছে লোকটাকে। নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। জাহিদ বলল, কি বলিস দোস্ত? আচ্ছা, ওই ভাম্পায়ার কি ছেলে না মেয়ে? আমি বললাম, দূরে থেকে যা বুঝতে পারছি মেয়ে হবে। ফাহাদ বলল, মেয়ে হলে খুব সাবধানে রাতে চলতে হবে, কারণ তারা শান্তশিষ্টভাবে তাদের শিকার করতে পারে, কারণ তারা জানে কোনো না কোনো দিক দিয়ে ঠিকই শিকার করতে পারবে। আর মেয়ে ভাম্পায়ারগুলো খুব ডেঞ্জারাস থাকে, আর তারা পুরুষের রক্ত সবচেয়ে বেশি পছন্দ করে। এই পছন্দের ব্যাপারটা আমি খবরে দেখেছিলাম। নীরব, তুই রাতে মেয়ে দেখলে একটু সাবধানে যাস। আমি বললাম, সাবধানে যাব কি? আমার তো এখনই ভয় করছে, কারণ গতকাল রাতে আমি একটা মেয়ের সাথে গিয়েছিলাম। জাহিদ, ফাহাদ আমার কথা শুনে অবাক হয়ে গেল। আর জাহিদ বলল, কি বলিস? মেয়েটা তোর কিছু ক্ষতি করলো না? আমি বললাম, না, কিন্তু কেমন জানি অদ্ভুত লাগছে মেয়েটাকে। আবার আমায় বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছে রাতে। আর আজ আসার সময় আবার দেখা হয়েছে, বলেছে আমায় নাকি ভালোবাসে। জাহিদ বলল, দেখিস দোস্ত, তোকে প্রেমের ফাঁদে ফেলে আবার কিছু করে না ফেলে। ফাহাদ বলল, এই মেয়েটি যেহেতু এখন বের হতে পারছে তাহলে সে একজন মানুষ, কারণ আমি শুনেছি ভাম্পায়ার কখনো রোদের আলো সহ্য করতে পারে না। জাহিদ বলল, তুই ভুল শুনতে পারছিস, অস্ট্রেলিয়া এমন একটা ঘটনা ঘটেছিল
আর তারা অনেক কষ্ট করে ভ্যাম্পায়ারকে মেরেছিল। আর ভ্যাম্পায়ারগুলো খুব অল্প সময়ে তাদের দেশে প্রায় 20,000 মানুষকে মেরে ফেলেছিল। ভ্যাম্পায়ার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তারা দিনের আলোতে মেরে ফেলছে 10,000 আর রাতে মারা গেছে 10,000। তাহলে কি বুঝলি, ভ্যাম্পায়ার দিনের আলোতেও মারতে পারে এবং চলাচল করতে পারে, কিন্তু সেটা মানুষের রূপে। আমি বললাম, ও তাহলে আমরা বুঝতে পারবো কি করে যে সে ভ্যাম্পায়ার? জাহিদ বলল, এটা বুঝবার উপায় শুধু একটাই, তারা রক্ত দেখলে পাগলের মতো আচরণ করবে। আর তারা যখন রক্ত খেতে চাইবে তখন তাদের চেহারা পাল্টে যাবে, ভয়ঙ্কর রূপে আসবে। যাকে পাবে তার রক্ত খেয়ে ফেলবে, তখনই বোঝা যাবে, তাছাড়া বুঝতে পারবে না। ফাহাদ বলল, তাহলে এদেরকে মেরে ফেলছে না কেন? সরকার এখন কিছু না করলে তো তাহলে এই ভ্যাম্পায়ার তো আরো ভয়ঙ্কর রূপ নেবে। জাহিদ বলল, শুনলাম সরকার প্রতিটি জেলায় আর্মি সেনাবাহিনী পাঠাবে আগামীকাল থেকে। আর এটাও বলেছে রাতে যাতে কেউ বের না হয়, কারণ তাদের গুলি করার অনুমতি দেওয়া হয়েছে। রাত 11টার পর যদি সাধারণ মানুষ বের হয় তাহলে মৃত্যুর সম্ভাবনা রয়েছে এই গুলি খেয়ে। আমি বললাম, আচ্ছা দোস্ত, দুপুর হয়েছে, চল বাসায় যাই, বিকেলে ঘুরতে যাবো আজ। ফাহাদ বলল, তুই কি মানুষ? এমনি দেশের অবস্থা ভালো না, ভয়ে আছি, আর তুই আছিস ঘোরাঘুরি নিয়ে। আমি বললাম, আরে একটু ঘুরলে কিচ্ছু হবে না, বিকেলে চলে আসিস, আজকেই ঘোরাঘুরি শেষ। তারপর যতদিন পর্যন্ত পরিস্থিতি ভালো না হয় ততদিন পর্যন্ত কোথাও যাব না। জাহিদ বলল, ঠিক আছে, তাহলে বিকেলে সবাই একসাথে থাকবো। আর ফাহাদ, তোর বাইক নিয়ে আসবি। ফাহাদ বলল, ঠিক আছে। তারপর উঠে চলে আসলাম। আমি বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করে টিভি দেখছিলাম। তখন খবরে দেখলাম একটা ভ্যাম্পায়ারকে দেখা যাচ্ছে, মৃত ভ্যাম্পায়ার। কি ভয়ঙ্কর তাদের চেহারা, দেখেই শরীর কেমন জানি করছে। তাড়াতাড়ি চ্যানেলটা চেঞ্জ করে ফেললাম। বিকেলে চলে গেলাম আড্ডাখানায়, গিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর ফাহাদ আসলো বাইক নিয়ে, তারপর জাহিদ আসলো। তখন জাহিদ বলল, কোথায় যাব ঘুরতে এখন? জাহিদ বলল, চল কোনো পার্ক থেকে ঘুরে আসি। আমি বললাম, তোর জন্য পার্ক খুলে বসে থাকবে সন্ধ্যা পর্যন্ত, পার্ক 4টার সময় বন্ধ করে ফেলে। ফাহাদ বলল, তাহলে কোথায় যাব? জাহিদ বলল, আচ্ছা, বাগানের নীরব দিক দিয়ে আরেকটা ছোট্ট একটা রাস্তা আছে, সেটা কোথায় গেছে? আমি বললাম, নদীর ধারে গিয়ে থেমেছে। ফাহাদ বলল, তাহলে চল ওইখানে যাই, অনেকদিন ধরে যাওয়া হয় না। জাহিদ বলল, চল গিয়ে দেখে আসি, সেখানে তো একটা ভাঙা বাড়ি আছে শুনেছিলাম, সেটাও দেখে আসবো। আমি বললাম, পাগল হয়ে গেলে নাকি? ওই রাস্তায় গত 3 বছর ধরে কেউ যায় না। এমনিতে ওই বাগানের বড় রাস্তা দিয়ে কেউ দিনের আলোতে চলাচল করতে চায় না, আর তুই ওই ছোট্ট রাস্তা দিয়ে যাবি? ফাহাদ বলল, তাই তো আমরা যাব, চল ওঠ। আমি বললাম, কিন্তু ভয় লাগছে, ওইখানে না গেলে হয় না? জাহিদ বলল, তুই ওঠ তো, আমরা 3 জন আছি, তাহলে ভয় কিসের? তারপর উঠে পড়লাম, বাইক নিয়ে যেতে লাগলো। বাগানের ছোট্ট রাস্তা দিয়ে ঢুকতে যাব, তখন দেখি গাছ কেটে রাস্তা বন্ধ করে দিছে। আমরা গাছগুলো পাশ দিয়ে চলে আসলাম। সামনে গিয়ে দেখি রাস্তায় পাতা পড়ে ছোট ছোট গাছ হয়ে রাস্তা ঢেকে গেছে। তার উপর দিয়ে যেতে লাগলাম। অনেকটা পথ যাওয়ার পর ভাঙা বাড়িটা সামনে পড়লো, কিন্তু হঠাৎ কিসের যেন একটা চিৎকার করার শব্দ আসলো। ফাহাদ সাথে সাথে গাড়িটা ব্রেক করলো। জাহিদ বলল, কিছু শুনতে পেরেছিস? কিসের শব্দ আসলো? ফাহাদ বলল, না, আমি লক্ষ্য করিনি, তাই কিছু শুনতে পাইনি। আমি বললাম, আমি শুনেছি, চিৎকার করার শব্দ আসছে, কোথা থেকে জানি। দোস্ত, চল এখান থেকে চলে যাই। জাহিদ বলল, নদীর ধারে এসে গেছি, আর তুই বলছিস চলে যেতে? ফাহাদ, চল। তারপর যেতে লাগলো, কিন্তু আমার মনে হচ্ছে কেউ আমাদেরকে পিছন থেকে ফলো করছে। তারপর নদীর ধারে গিয়ে বাইক থামালো। তারপর জাহিদ বলল, দেখেছিস জায়গাটা কত সুন্দর? আমার কাছে পার্ক থেকে এই জায়গাটাই অনেক ভালো। ফাহাদ বলল, খুব সুন্দর জায়গাটা, আর এই জায়গাটায় আসতে চাইছিলাম না, চল কয়েকটা ছবি তুলি। আমি বললাম, চল। ফোনটা দে আমায়, আমি প্রথম তোদের ছবি তুলছি, তারপর আমার ছবি তুলিস। তারপর ফোনটা নিয়ে একটু পিছনে যেতেই কিছু একটা সাথে পা আটকে গেল। নিচের দিকে তাকিয়ে দেখি একটা লাশ। এটাকে কেন ভ্যাম্পায়ার মেরেছে তার পাশে তাকিয়ে দেখি। তারপর ফোনটা নিয়ে একটু পিছনে যেতেই কিছু একটার সাথে পা আটকে গেল। নিচের দিকে তাকিয়ে দেখি একটা লাশ, আর এটাকে কোনো ভ্যাম্পায়ার মেরেছে। তারপর পাশে তাকিয়ে দেখি আরেকটা লাশ,
খুব খারাপ অবস্থা লাশগুলোর। রক্ত খেয়ে সারা শরীর কামড়িয়ে ছিঁড়ে ফেলেছে। এটা থেকে খুব ভয় করতে লাগলো। তখন আমি বললাম, দোস্ত এই দেখ, এখানে 2টি মৃত ব্যক্তির লাশ, ভাম্পায়ার মেরেছে। আমার খুব ভয় করছে, এখনই জলদি চল এখান থেকে। জাহিদ বলল, কি বলিস তুই? লাশ মানে? এতক্ষণ জাহিদ আর ফাহাদ লাশ 2টি দেখতে পায়নি, দেখে ভয় পেয়ে গেল। জাহিদ ভয়ে ভয়ে বলল, তার মানে এখানে শিওর ভাম্পায়ার আছে, জলদি চল এখান থেকে, বিপজ্জনক জায়গা এটা। ফাহাদ বলল, আরে দাঁড়া, এত যাওয়ার জন্য পাগল হয়ে গেলে কেন? এখানে তো আর সব সময় আসি না, এই প্রথম আসলাম, কয়েকটি ছবি তো তারপর চলে যাই। আমি বললাম, শালা, এদিকে জীবনে টানাটানি চলছে আর তুই আসিস ছবি নিয়ে? ভাম্পায়ার যখন আসবে তখন ছবি তোলা বের করবি সবাইকে। ফাহাদ বলল, আরে চুপ কর, এত ভয় পাচ্ছিস কেন? কিচ্ছু হবে না, দেখিস। এখন ছবি তোল আমার আর জাহিদের। কি আর করার, ফাহাদের জোরাজোরির কারণে বুকে 1 কেজি ভয় নিয়ে ছবি তুলতে লাগলাম। কিছুক্ষণ পর কোথা থেকে যেন একটা চিৎকার করার শব্দ আসলো। তখন ভয়ে হাত থেকে ফোনটা পড়ে গেল। আমার ফোনটা তোলার পর তখন জাহিদ বলল, নিশ্চয়ই ভাম্পায়ার আসছে কাউকে নিয়ে। আমি বললাম, আর থাকা যাবে না, এখন জলদি চল। ফাহাদ বলল, ঠিক বলছিস, জলদি চল। যখনই দৌড় দিব, সামনে তাকিয়ে দেখি একটা ভাম্পায়ার একজন মেয়ের গলায় কামড় দিয়ে ধরে আছে। ভাম্পায়ারটা আমাদের থেকে অনেকটা দূরে ছিল। তখন ফাহাদ বলল, দোস্ত জলদি উঠে পড় বাইকে, ভাম্পায়ার দেখে ফেলেছে আমাদের, এখানে নিশ্চয়ই আরও ভাম্পায়ার আছে। এটা বলার পর সামনে তাকিয়ে দেখি আরেকটা ভাম্পায়ার। তখন দৌড়ে গিয়ে বাইকে উঠে পড়লাম। বাইকটা স্টার্ট দিয়ে পিছনে তাকিয়ে দেখি ভাম্পায়ার আমাদের দিকে দৌড়ে চলে আসতে লাগলো। তখন ফাহাদ বাইক জোরে চালিয়ে যেতে লাগলো। পিছনে তাকিয়ে দেখি ভাম্পায়ার 2টি আমাদের খুব কাছে চলে এসেছে। হঠাৎ ফাহাদ রাস্তা থেকে জঙ্গল দিয়ে বাইক জোরে চালিয়ে যেতে লাগলো। তাকিয়ে রাস্তার সামনে দেখলাম আরেকটা ভাম্পায়ার, তাই রাস্তা ছেড়ে জঙ্গল দিয়ে বাইক চালাচ্ছে। তখন জাহিদ কান্না ভেজা কণ্ঠে বলল, এখানে আমাদের আসা ভুল হয়েছে, তোর কথাই ঠিক, শুনলে ভালো হতো। এখন এই 3টি ভাম্পায়ার হাত থেকে কি করে বাঁচবো? আমি বললাম, যা হওয়ার হয়েছে, এখন এই কথা থাক। ফাহাদ বলল, দোস্ত শক্ত করে জড়িয়ে ধরে বস। তারপর শক্ত করে জড়িয়ে ধরে বসলাম। ফাহাদ বাইক জোরে চালিয়ে যেতে লাগলো আর পিছনে ভাম্পায়ারগুলো দৌড়ে আসতে লাগলো। সূর্য ডুবে গেছে, অন্ধকার হয়ে গেছে। এই বাগানটা অনেক বড় আর তার চেয়ে বেশি ভয়ঙ্কর, আর রাতের বেলা আরো বেশি ভয়ঙ্কর রূপ নেয়। ভাম্পায়ারগুলো সাধারণ মানুষের চেয়েও 3 গুণ জোরে দৌড়াতে পারে, আর এই জঙ্গলে বাইক জোরে চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। ছোট ছোট গাছ আর পাতায় ঢাকা পুরো জঙ্গল। তখন ফাহাদ বাইক চালানো অবস্থায় বলল, দোস্ত পিছনে তাকিয়ে দেখ, ভাম্পায়ারগুলো কত দূর। আমি পিছনে তাকিয়ে দেখি ভাম্পায়ারগুলো আমাদের থেকে 10 হাত দূরে হবে। তখন আমি বললাম, দোস্ত আমাদের থেকে কিছুটা দূরে আছে, এখনই ধরে ফেলবে। জাহিদ ফুপিয়ে কেঁদে দিল আর বলল, কেন যে আসতে গেলাম তোর কথা না শুনে, আজ নিশ্চয়ই মৃত্যু লেখা এই ভাম্পায়ারের হাতে। ফাহাদ বলল, কাঁদিস কেন, চুপ কর। আর একটা কথা, রাস্তা হারিয়ে ফেলেছি, কোথায় আছি সেটা জানি না। এই ছোট্ট ছোট গাছটির জন্য ঠিক করে বাইক চালাতে পারছি না। আমি বললাম, দোস্ত তুই জোরে চালিয়ে যেতে থাক, ফুল স্পিডে বাইক টান। ফাহাদ বলল, কিন্তু পায়ে ব্যথা পাবি প্রচুর পরিমাণে এই ছোট গাছগুলোর কারণে। আমি বললাম, একটু ব্যথা লাগলে কিচ্ছু হবে না, তুই জোরে চালিয়ে যেতে থাক। এটা বলার পর আস্তে আস্তে বাইকের স্পিডটা বাড়াতে লাগলো। তখন একটু পিছনে তাকিয়ে দেখি ভাম্পায়ারগুলো আমাদের থেকে কিছুটা দূরে, এখনই ধরে ফেলবে। তখন আমি রাগের গলায় বললাম, কি করছিস তুই? আস্তে আস্তে স্পিড বাড়াচ্ছিস কেন? জলদি চালা, এখনই ধরে ফেলবে। তখন ফাহাদ বাইক জোরে চালিয়ে অনেকটা দূরে চলে গেল। হাতে পায়ে অনেক ব্যথা পেয়েছি ছোট ছোট গাছগুলোর কারণে, আর এখনও জাহিদ ভয়ে কান্না করছিল। আমারও খুব ভয় করছে, কিন্তু সেটা প্রকাশ করছে না, কারণ আমিও যদি ভেঙে পড়ি তাহলে জাহিদ আরও বেশি ভয় পেয়ে যাবে, তাতে ফাহাদও ভয় পেয়ে যাবে। তাহলে আর বেঁচে থাকার হাল ছেড়ে দিয়ে ভাম্পায়ের হাতে চলে যেতে হবে। তারপর আরও কিছু দূর যাওয়ার পর পেছনে তাকিয়ে দেখলাম ভাম্পায়ারগুলোকে আর দেখা যাচ্ছে না। তখন আমি বললাম, কি রে ফাহাদ, ভাম্পায়ারগুলোকে দেখা যাচ্ছে না কেন? তাহলে কি চলে গেল? ফাহাদ বলল, না যায়নি, আমাদের পিছনে আসে নিশ্চয়ই, আর ভাম্পায়ার কখনো হাল ছেড়ে দিয়ে চলে যেতে রাজি না। আমি বললাম, আচ্ছা এখন তাড়াতাড়ি চল আর এই জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা বের কর। তারপর চালিয়ে যেতে লাগলো। হঠাৎ কিছু দূরে গিয়ে বাইক বন্ধ হয়ে গেল। তখন ফাহাদ ভয়ের কণ্ঠে বলল, দোস্ত বাইকের তেল শেষ, এখন কি হবে? আমি বললাম, কি?
কি বলিস তুই? ফাহাদ বলল, দোস্ত, বাইকের তেল শেষ, এখন আমারও অনেক ভয় করছে। এদিকে পিছনে ভাম্পায়ারগুলো এখনই চলে আসবে। জাহিদ তো এটা শুনে কান্না করতে লাগলো। তখন আমি রাগী গলায় বললাম, আসার সময় গাড়িতে তেল ভরে নিয়ে আসবি না? ভালো করে চেক করে আসতি কতটুকু আছে। এখন কি করব? জাহিদ ভয়ে ভয়ে বলল, এখন সবাইকে মরতে হবে। কেন যে আসতে গেলাম তোর কথা না শুনে? আমি বললাম, আরে ওই কথা বাদ দে, এই কথা আর বলিস না। জাহিদ বলল, তাহলে কি করবে এখন? ফাহাদ বলল, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, জলদি চল, দৌড়ে পালিয়ে যেতে হবে, যে কোনো সময় ভাম্পায়ার চলে আসবে। জাহিদ বলল, তাহলে বাইক কি করবি? ফাহাদ বলল, আরে তুই আছিস বাইক নিয়ে, জীবন বাঁচলে এমন বাইক আরও কিনতে পারবো, এখন চল। আমি বললাম, কিন্তু এত বড় জঙ্গলে দৌড়ে কোন দিকে যাব? রাস্তা কিছুই দেখতে পারছি না, আর ভাম্পায়ারগুলোর সাথে দৌড়ে কখনো পারবো না আমরা। ফাহাদ বলল, দৌড়ে না পারলেও চেষ্টা করব, চল দৌড়া। জাহিদ বলল, ঠিক আছে চল। তখন তিনজন মিলে ফোনের লাইট জ্বালিয়ে দৌড়ে যেতে লাগলাম। এত বড় ভয়ঙ্কর জঙ্গলে, অন্ধকারের মাঝে এই জঙ্গল থেকে বের হয়ে যাওয়া প্রায় অসম্ভব। আর ছোট ছোট গাছগুলোর কারণে দৌড়ে যেতে প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। কষ্ট হলেও এখন দৌড়াতে হবে। কিছুটা দৌড়ে যাওয়ার পর হাঁপিয়ে গেছি। তখন একটু দাঁড়ালাম। তখন জাহিদ বলল, আমি ক্লান্ত হয়ে গেছি, দৌড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। ফাহাদ বলল, তাহলে তুই দাঁড়িয়ে থাক, কিছুক্ষণ পর ভাম্পায়ার এসে সোজা উপরে পাঠিয়ে দেবে। আমি বললাম, এই ছোট গাছগুলোর কারণে দৌড়ে যেতে পারছি না। তখন হঠাৎ ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি আম্মু কল দিয়েছে, রাত হয়েছে তাই। এখন রিসিভ করে কি বলবো ভাবতে ভাবতে তখন ফোনটা রিসিভ করার পর আম্মু বলল, কি রে, কোথায় তুই, কখন বাসায় আসবি? আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, এই তো আম্মু, রাস্তায় আছি, খুব তাড়াতাড়ি চলে আসবো। আম্মু বলল, তোর গলাটা কেমন জানি লাগছে, মনে হচ্ছে কিছু একটা হয়েছে, কি হয়েছে তোর? আমি বললাম, কিছু না আম্মু, আসছি। আম্মু বলল, না, তোর নিশ্চয়ই কিছু একটা হয়েছে, সত্যি কথা বলতো, কি হয়েছে? আর কেউ না বুঝতে পারলেও মা সবসময়ই তার সন্তানের কণ্ঠ অথবা মুখ দেখে বলতে পারে কিছু একটা হয়েছে তার সন্তানের। সবার কাছে লুকিয়ে রাখতে পারলেও মায়ের কাছে কখনো লুকিয়ে রাখা যায় না। তখন আমি বললাম, কিছু হয়নি আম্মু, গাড়িতে আসি তাই অন্যরকম কণ্ঠ শুনতে পাচ্ছ। আম্মু বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে জলদি চলে আয়। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এটা বলে ফোন কেটে দিলাম। তারপর হঠাৎ সামনে কিছু একটা শব্দ আসলো, কিছু একটা মনে হচ্ছে ভেঙে ফেলার, আর দৌড়ানোর শব্দ আসছে। আস্তে আস্তে শব্দ বাড়তে লাগলো, মনে হচ্ছে এদিকে আসছে। প্রচণ্ড ভয় হতে লাগলো। পেছনে ভাম্পায়ার, সামনে কি হতে পারে? এত বড় জঙ্গলে, এত রাতে, খারাপ কিছু ছাড়া আর কি হতে পারে? তখন আমি ভয়ে ভয়ে বললাম, দোস্ত, এখন কি হবে? সামনে কি হতে পারে এটা? জাহিদ ভয়ে ভয়ে বলল, আমি সঠিক বলতে পারছি না, তবে ভাম্পায়ার হতে পারে। জাহিদ কান্না ভেজা কণ্ঠে বলল, সামনে ভাম্পায়ার, পিছনে ভাম্পায়ার, আর কোথাও যাওয়ার রাস্তা নাই, শেষ, আজকে শেষ আমরা। তখন হঠাৎ পেছন থেকে ভয়ঙ্কর একটা চিৎকার করার মতো শব্দ আসলো। তখন ফাহাদ কান্না কণ্ঠে বলল, এসে গেছে ভাম্পায়ার, এখন কি করব? সামনেও যাওয়ার ঠিক হবে না। আমি বললাম, আরে দোস্ত, ভেঙে পড়িস না, সামনের রাস্তায় যাব না, চল বাইরের রাস্তায় যাই, এখন দৌড়া, চল। ফাহাদ বলল, দৌড়ে কতটুকু যাবি? সামনে ভাম্পায়ার, পিছনে ভাম্পায়ার, আর দৌড়ে লাভ নাই, বাজার আসা ছেড়ে দিয়েছি আমি। আমি বললাম, আরে দোস্ত, এমন বলিস না। জাহিদ বলল, আমি আর দৌড়াতে পারবো না, ভাম্পায়ারের সাথে কখনো দৌড়ে পারবো না, এত কষ্ট করে আর না দৌড়ে বাঁচার আশা ছেড়ে দিয়েছি আমি। আমি বললাম, আরে দোস্ত, তোরা ভেঙে পড়িস না তো, ওঠ, দৌড়া, পরে যা হওয়ার হবে, চল। আমি ওদের জোর করে উঠিয়ে তিনজন মিলে দৌড়ে যেতে লাগলাম। পিছনে তাকিয়ে দেখি ভাম্পায়ারগুলো দৌড়ে আসছে, আর অন্যদিকে সে শব্দটা আসছে। কিছুটা যাওয়ার পর ভাম্পায়ারগুলোকে দেখলাম আমাদের অনেকটা কাছে এসে গেছে। আরও জোরে দৌড়ে যেতে লাগলাম, কিন্তু সামনে একটা গাছ পড়েছিল, সেটার উপরে হোঁচট খেয়ে পড়ে গেলাম। তিনজন ঘুরে তাকিয়ে দেখি তিনটা ভাম্পায়ার আমাদের সামনে। তখন আমার ফোনের লাইট দিয়ে তাদের মুখের দিকে লাইট মারলাম। তখন দেখতে পেলাম ভয়ঙ্কর চেহারা, তাদের মুখ দিয়ে রক্ত পড়ছে। তখন একটা ভাম্পায়ার জাহিদের পায়ে ধরলো, আরেকটা ভাম্পায়ার ফাহাদের দুটো পায়ে ধরলো, আর একটা ভাম্পায়ার আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো আমাদের।
ওরা সবাই চিৎকার করতে লাগলো। বাঁচার আশা ছেড়ে দিলাম আমিও। মৃত্যু এসে গেছে। ভ্যাম্পায়ারগুলো আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। ওরা যদি আমার কথা শুনতো তাহলে আজ এমনটা হতো না। কতবার না করলাম এখানে আসার প্রয়োজন নাই, কিন্তু তাও আসছে। আর কেউ আমাদের বাঁচাবার মতো নেই এই ভ্যাম্পায়ারের হাত থেকে। তখন হঠাৎ এই 3টা ভ্যাম্পায়ার থেমে গেল। তাদের সামনে কেউ মনে হয় আছে। তখন সামনে মেয়ের কণ্ঠে কে একজন বলল আমাদের ছেড়ে দিতে। কণ্ঠ শুনে আমি অবাক, কারণ এটা নীলা। তখন প্রথম ভ্যাম্পায়ার বলল ওরা আমাদের শিকার, ওদের কখনো ছাড়ব না। ওদের রক্ত খেয়ে তারপর মেরে তারপর ছাড়ব। নীলা বলল দেখ, ভালো হবে না বলছি, এদের ছেড়ে দিয়ে চলে যা। এখানে আমার জানটা আছে, তাই তোদের এখনো ভালোভাবে বলছি চলে যা। আমি কিছু করব না তোদের তাহলে। আর যদি না যাস আর আমার জানটার কিছু হয় তাহলে তোদের একটাকেও বাঁচিয়ে রাখবো না। আমি তো অবাক কথা শুনে। তার মানে নীলাও ভ্যাম্পায়ার? তখন প্রথম ভ্যাম্পায়ার বলল তুই কি আর করবি? তাকে বাঁচিয়ে রাখবে কে? তুই আমাদের শিকারকে বলছিস ছেড়ে দিতে? ওদের রক্ত আমরা খেয়ে তারপর ছাড়ব। তখন ভ্যাম্পায়ার জাহিদের পা ছেড়ে দিয়ে সামনে দৌড়ে যেতে লাগলো। তখন ফাহাদের পা ছেড়ে দিয়ে ওই ভ্যাম্পায়ার সামনে দৌড়ে যেতে লাগলো নীলাকে মারতে। কিন্তু আমায় ছাড়েনি, ধরে রেখেছে ভ্যাম্পায়ার। তখন আমি চাইলাম ছুটতে, কিন্তু তাদের শক্তির সাথে পারলাম না। জাহিদ আর ফাহাদ উঠে দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম দোস্ত, তোরা এখান থেকে চলে যা জলদি, নয়তো তোদের মেরে ফেলবে। তখন ফাহাদ বলল তোকে ছেড়ে কি করে চাই বল? এটা সম্ভব না। আমি বললাম আমার কথা ভাবিস না, তোরা চলে যা। জাহিদ বলল এসেছি 3 বন্ধু মিলে, যদি বেঁচে ফিরি তাহলে যাব 3 জন, আর নয়তো 3 জন একসাথে মরব। আমি বললাম দোস্ত, পাগলামো করিস না, তোরা চলে যা, আমায় নিয়ে ভাবিস না, প্লিজ চলে যা। ফাহাদ বলল না, যাব না, আমরা এই বন্ধুকে ছেড়ে কোথাও যাব না। এই বলে জাহিদ আর ফাহাদ দৌড়ে আসলো আমায় ছুটাতে। তখন ওই ভ্যাম্পায়ার আমাকে তার এক হাতে ধরে জাহিদকে আরেকটা হাত দিয়ে ধরলো। তখন ফাহাদ এসে ছুটাতে চেষ্টা করলো, কিন্তু ফাহাদকে লাথি দিয়ে ফেলে দিল। আর ফাহাদ ব্যথায় কান্না করতে লাগলো। তখন জাহিদকে কেন জানে ছুঁড়ে ফেলে দিল, আর তারপর আমায় নিয়ে জোরে দৌড়ে চলে যেতে লাগলো। তখন আমি একটু পিছনে তাকিয়ে দেখি ওই ভ্যাম্পায়ার দুটো মাটির মাঝে শুয়ে আছে, মরে গেছে। হয়তো নীলা মেরে ফেলেছে। আর তাই এই ভ্যাম্পায়ার তার শিকার হাতছাড়া করতে চায় না, তাই আমাকে নিয়ে দৌড়ে চলে যেতে লাগলো। তখন ওই ভ্যাম্পায়ারগুলোর পাশে দেখতে পারছি নীলা বসে আছে। হয়তো তাদের মারতে গিয়ে সেও ব্যথা পেয়েছে অনেক। আস্তে আস্তে তাদের থেকে অনেকটা দূরে চলে গেলাম। অন্ধকারে আর কিছু দেখতে পাচ্ছি না। আর এই ভ্যাম্পায়ার তার দৌড়ের গতি আরও বাড়িয়ে দিল। জানি আমার আর বেঁচে থাকা হবে না। এই ভ্যাম্পায়ার তার নিরাপদ আশ্রয়ে নিয়ে গিয়ে মেরে ফেলবে। আর এত বড় জঙ্গলে আমায় কেউ খুঁজে বের করতে পারবে না। হয়তো লাশ খুঁজে পাবে। এদিকে নীলা খুঁড়িয়ে খুঁড়িয়ে আসলো, এসে দেখে ফাহাদ এখানে পড়ে আছে, আমি নেই। তখন একটু তার ভয় হতে লাগলো, আমি কোথায়। ফাহাদ দেখে ভয়ে পিছনে যেতে লাগলো। তখন নীলা খুঁড়িয়ে খুঁড়িয়ে একটু পিছনে এসে দেখে জাহিদ পড়ে আছে, আমি নেই। তখন তার মনে হলো আরেকটি ভ্যাম্পায়ার ছিল, সেটা কোথায়? তাহলে সেটা আমায় নিয়ে চলে গেল। তখন জাহিদকে বলল আমার জানটা কোথায় আছে, খুঁজে পাচ্ছি না কেন? জাহিদ ভয়ে ভয়ে বলল কার কথা বলছেন? নীলা কান্না করে বলল তোমাদের বন্ধু নীরব। জাহিদ বলল ওকে আরেকটি ভ্যাম্পায়ার নিয়ে চলে গেছে, আমরা পারলাম না বাঁচাতে। নীলা চিৎকার করে বলল না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। যাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, যার জন্য রক্ত খাওয়া ছেড়ে দিয়ে চলে এসেছি, তাকে ছাড়া বাঁচবো কী করে? না, আমার জানটাকে আমি যে করেই হোক বাঁচাবো। জাহিদ মনে মনে বলল তার মানে নীরব যে বলল এটা সেই মেয়ে। তখন নীলা কান্না করতে করতে এসে জাহিদকে বলল কোন দিক দিয়ে নিয়ে গেছে আমার জানটাকে? জাহিদ বলল আমি সঠিক বলতে পারছি না, আমায় ছুঁড়ে ফেলে দেওয়ার পর আর দেখিনি। নীলা বলল আচ্ছা, আমি খুঁজে বের করব আমার জানটাকে। এই বলে নীলা দৌড়ে চলে যেতে লাগলো আমায় খুঁজতে। তখন জাহিদ উঠে ফাহাদের কাছে গিয়ে বলল দোস্ত ওঠ, নীরবকে খুঁজে বের করতে হবে। ফাহাদ বলল এত বড় জঙ্গলে কোথায় খুঁজে বের করব? আর ওই ভ্যাম্পায়ারের সাথে আমরা শক্তি দিয়ে পারবো না। জাহিদ বলল না পারলেও অন্তত চেষ্টা করব বাঁচাতে, ওঠ। ফাহাদ বলল ঠিক আছে চল তাহলে। তারপর ফাহাদ আর জাহিদ উঠে আমায় খুঁজতে চলল। কিছুটা দূরে যাওয়ার পর ফাহাদ বলল কোন দিকে খুঁজবো বলতো এত বড় জঙ্গলে? জাহিদ বলল আচ্ছা, আমরা তো নদীর ধারে গিয়ে দেখেছিলাম ভ্যাম্পায়ারগুলো
সেখানে নিয়ে গিয়ে একটা লোককে মারতে। আরও অনেক লাশ পড়েছিল। তাহলে চল নদীর ধারে গিয়ে দেখি আগে। ফাহাদ বলল, আমিও তাই ভাবছি, চল তাহলে। তারপর যেতে লাগলো। কিন্তু এই রাতের বেলা রাস্তা খুঁজে পাচ্ছে না। অন্যদিকে নীলা পাগলের মতো দৌড়ে দৌড়ে খুঁজতে লাগলো, কোথাও খুঁজে পাচ্ছে না। এদিকে জাহিদ ওরাও খুঁজতে লাগলো। তখন নীলা ওদের সামনে পড়লো আর এসে বলল, পেয়েছো আমার জানটাকে? জাহিদ বলল, না, আমরা এখনও খুঁজে পাইনি। এটা শুনে নীলা দৌড়ে চলে গেল খুঁজতে। তখন জাহিদ পিছনে তাকিয়ে দেখে ফাহাদ নেই। দৌড়ে চলে যেতে লাগলো। তখন জাহিদ ডেকে এনে বলল, কিরে, তুই ভয়ে পালিয়ে যাচ্ছিস কেন? এটা নীরবের ভাম্পায়ার গার্লফ্রেন্ড, আমাদের কিচ্ছু করবে না। ফাহাদ অবাক হয়ে বলল, কি, এটা নীরবের গার্লফ্রেন্ড? এই ভাম্পায়ার তাও আবার? জাহিদ বলল, চল, এখন বাকি কথা পরে হবে, আগে খুঁজে বের করে নীরবকে। ফাহাদ বলল, চল। তারপর যেতে লাগলো। 1 ঘন্টা পর নদীর ধারে গিয়ে পৌঁছালাম। তারপর দূর থেকে দেখলো ওদের থেকে অনেকটা দূরে একটা ভাম্পায়ার কাউকে গলায় কামড় দিয়ে ধরে আছে। মনে হচ্ছে মাত্র মেরে ফেলেছে। তখন ভাম্পায়ার চলে গেল। আর মুখটা দেখার জন্য জাহিদ আর ফাহিদ একটু কাছে গেল। গিয়ে দেখলো এটা অন্য কেউ। তখন আরেকটু সামনে যেতেই কারো চিৎকার করার শব্দ শুনলো। ওদের থেকে কিছুটা দূরে এটা নীলার গলা। তখন দৌড়ে গিয়ে একটু দূর থেকে দেখে নীলা কাউকে তার কোলে নিয়ে কান্না করছে। তখন দৌড়ে গিয়ে দেখতে পেল এটার কেউ না, আমাকে নীলা কোলে নিয়ে কান্না করছে। তখন সামনে গিয়ে আমার মুখটা দেখে সাথে সাথে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লো আর আমায় ডাকতে লাগলো। কিন্তু কোনো উত্তর না পেয়ে তখন দেখলো সারা শরীর দিয়ে রক্ত পড়ছে আমার। আর তখন নীলা বলল, আমার জানটা কথা বলছে না কেন আমার সাথে? এত ডাকছি উঠার জন্য, তবুও উঠছে না কেন? ওই উঠো, কথা বলো। তখন জাহিদ কান্না ভেজা কণ্ঠে বলল, আমাদের এখানে আসাটাই ভুল হয়েছে। যদি প্রথমে ওর কথাটা শুনতাম আর এখানে না আসতাম তাহলে আজ এমনটা হতো না, বন্ধু হারাতে হতো না। ফাহাদ কান্না কণ্ঠে বলল, দোস্ত, তুই আমাদের একা করে চলে গেলি? তখন নীলা চিৎকার করে বলল, এটা হতে পারে না। ওই, তুমি কথা না বললে আমি কেমন করে থাকবো? আমার ভালোবাসায় আমি সব ছেড়ে দিয়ে চলে আসলাম, আর এখন তুমি না থাকলে আমি কেমন করে থাকবো? কথা বলো। তখন হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দ আসলো। একটু সামনে 3 জন তাকিয়ে দেখলো 2টা ভাম্পায়ার। তখন নীলা কান্না করতে করতে বলল, তুই আবার আসছিস? আমার জানটাকে মেরে তবুও তোর শান্তি হয়নি? কিসের জন্য আসছিস আবার? ও, রক্ত খাবি তো? আয়, খেয়ে যা। ভাম্পায়ারগুলো আস্তে আস্তে এগিয়ে আসছিল। তখন নীলা কান্না করে বলল, তোরা আমার বেঁচে থাকার নিঃশ্বাসটুকু কেড়ে নিয়ে গেলি। যার ভালোবাসার জন্য সব ছেড়ে দিয়ে চলে আসলাম তাকেই মেরে ফেললি। এখন আমি কি করে বাঁচবো? এই বলে নীলা কান্না করতে লাগলো। আর তখন আমায় যেই ভাম্পায়ার নিয়ে আসছে সেই ভাম্পায়ার বলল, এখনও তো মেরে রক্ত খাইনি ওর, এখন খাবো। আর তোর বলতে হবে না, আমি রেখে গিয়েছিলাম যাতে তোদের সবাইকে এখানে পাই। তবে বেশিক্ষণ লাগবে না মরতে ওর, এখন সাথে তোদের সবাইকে মারবো। তখন নীলা আমায় কপালে একটা চুমু দিয়ে তার কোল থেকে মাথাটা সরিয়ে জাহিদকে বলল, আমার জানটাকে তোমার কাছে রাখো, সাবধানে রাখো, ব্যথা যাতে না পাই, আমি আসছি একটু। নীলা এই বলে জাহিদের কাছে রেখে উঠে দৌড়ে ওই ভাম্পায়ারগুলোর কাছে যেতে লাগলো। গিয়ে ওই 2টাকে গলায় চেপে ধরে আর বাগানের ভিতর নিয়ে গেল। 30 মিনিট পর নীলা বাগান থেকে বের হয়ে আসলো খুঁড়িয়ে খুঁড়িয়ে। কিছুটা আসার পর মাটিতে পড়ে গেল। তখন ফাহাদ দৌড়ে গিয়ে শরীরে থেকে অনেক রক্ত বের হচ্ছে। তখন ফাহাদ কিছু বলতে যাবে, তখন নীলা বলল, জলদি নিয়ে চলো এখান থেকে, এখানে আরও ভাম্পায়ার আছে, আমার জানটা বেঁচে আছে এখনও। এই বলে নীলা অজ্ঞান হয়ে গেল। তখন ফাহাদ জাহিদকে বলল, কি করব কিছুই বুঝতে পারছি না, একদিকে ভাম্পায়ার আর এদিকে 2 জনের অবস্থা খারাপ। এখন যদি হাসপাতালে না নিয়ে যাই তাহলে 2 জনকেই বাঁচানো সম্ভব না। জাহিদ বলল, এই বাগানের দিকে যাওয়া ঠিক হবে না, এখন নিশ্চয়ই ভাম্পায়ার কাছেই আছে। ফাহাদ বলল, কিন্তু তাছাড়া আর কোনো রাস্তা নেই যাওয়ার। জাহিদ বলল, কিন্তু এখন যদি যাই তাহলে সবাইকে মরতে হবে, কিন্তু এখানে থাকাটাও বিপজ্জনক। ফাহাদ কান্না কণ্ঠে বলল, আমাদের ভাগ্যে মনে হয় মৃত্যু লেখাই আছে আজ। তখন হঠাৎ একটু দূর থেকে ভাম্পায়ারের ভয়ঙ্কর সেই শব্দ আসলো। তখন জাহিদ আর ফাহাদ দুজনেই ভয় পেয়ে গেল। আর জাহিদ বলল, এসে গেছে ভাম্পায়ার, এখন কি করব, কোথায় যাব? ফাহাদ বলল, একটা কাজ কর, তুই নীরবকে নিয়ে যা, আমি নীলাকে নিচ্ছি। আর এই সোজা নদীর তীর ঘেঁষে যেতে থাকে।
তাহলে নিশ্চয়ই রাস্তা পাবো বের হওয়ার। জাহিদ বলল, কিন্তু এই দুজনকে নিয়ে কতখানি রাস্তা হেঁটে যাবে? কিছুটা গেলে তো ক্লান্ত হয়ে যাব। ফাহাদ বলল, তবুও চেষ্টা করব, চল। ওরা দুজন বসেছিল। তখন ফাহাদ উঠতে যাবে, হঠাৎ তাকিয়ে পিছনে দেখলো একটু দূরে একটা ভাম্পায়ার দাঁড়িয়ে আছে। তখন ফাহাদ আস্তে আস্তে বলল, জাহিদ উঠিস না, শুয়ে পড়। এখানে একটা ভাম্পায়ার আছে, আমাদের লক্ষ্য করেনি এখনো। জাহিদ বলল, কোথায় ভাম্পায়ার? ফাহাদ বলল, পিছনে তাকিয়ে দেখ, দাঁড়িয়ে আছে। তারপর তাকিয়ে দেখলো সত্যি কিছুক্ষণ পর চলে গেল। তখন জাহিদ বলল, ভোর হতে আর বেশি সময় নেই, কিছুক্ষণের মাঝেই ফজরের আজান দিবে, চল জলদি চল এখন। ফাহাদ বলল, তুই নীরবকে নে, আমি নীলাকে নিলাম। তারপর ফাহাদ আর জাহিদ নিয়ে যেতে লাগলো। নদীর তীর ঘেঁষে কিছুটা দূরে যাওয়ার পর থেমে বিশ্রাম নিয়ে আবার যেতে লাগলো। আর কিছুটা দূরে যাওয়ার পর দেখলো সামনে একটা রাস্তার মতো দেখা যাচ্ছে। তখন ফাহাদ বলল, পেয়ে গেছি রাস্তা, জলদি চল। জাহিদ বলল, এই রাস্তা আবার কোনটা? আমার মতে এই জঙ্গলে আর কোনো রাস্তা নেই, ওই দুটি ছাড়া। ফাহাদ বলল, ওই যে রাস্তা, হক, চল তুই। জাহিদ বলল, দোস্ত ভয় করছে, যদি এই রাস্তায় কিছু থাকে। ফাহাদ বলল, চল, পরে আর কোনো রাস্তা নাই, এখন এটা ছাড়া। তারপর যেতে লাগলো। এই রাস্তা দিয়ে কিছুটা দূরে যাওয়ার পর দেখলো একটা ভাম্পায়ার হেঁটে যাচ্ছে। তখন ফাহাদ বলল, জলদি গাছের পিছনে লুকিয়ে পড়, দেখতে পারলে শেষ আমরা। তারপর লুকিয়ে পড়লো। কিছুক্ষণ পর চলে গেল। তখন ওরা আবার যেতে লাগলো। আর কিছুটা যাওয়ার পর দেখলো সামনে মেন রাস্তা দেখা যাচ্ছে। তখন ফাহাদ বলল, তার মানে এটা জঙ্গলের শর্টকাট রাস্তা। অনেক আগে শুনেছিলাম এই রাস্তা দিয়ে নাকি মানুষ নদী থেকে মাছ ধরে নিয়ে যেত, তাহলে এটাই সেই রাস্তা। জাহিদ বলল, কোথায়? আমি তো কখনো শুনতে পাইনি। ফাহাদ বলল, তোরা শুনতে হবে না, আমি বললাম, এখন শুনেছিস তো? জাহিদ বলল, এখন চল, কিন্তু আর এইভাবে নিয়ে যেতে পারবো না, একটা গাড়ি নিয়ে আয়। ফাহাদ বলল, শালা, মানুষ দিনের বেলা এখান দিয়ে আসে না, আর তুই সকাল হতে না হতেই গাড়ি খুঁজতে বলছিস? জাহিদ বলল, আরে সামনে বাজার আছে, তাকিয়ে দেখ, সেখানে হয়তো গাড়ি আছে। ফাহাদ বলল, এত দূরে চলে আসছে আমরা, শেষ পর্যন্ত একেবারে বাজারে চল, জলদি চল। একটু সামনে গিয়ে দেখলো একটা ভ্যান। তখন ওটাতে নিয়ে জলদি চালিয়ে যেতে লাগলো হাসপাতালে। আমাদের গ্রাম থেকে হাসপাতাল একটু দূরে। যেতে যেতে সকাল হয়ে গেল। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার দেখে এমার্জেন্সি অপারেশন করতে নিয়ে গেল। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে বলল, আপনারা এখন যেই দুইজন লোক নিয়ে আসছেন তাদের মাঝে মেয়েটা আমরা বাঁচাতে পারবো, আর ছেলেটাকে বাঁচাতে পারবো না। ফাহাদ বলল, কেন ডাক্তার, বাঁচানো যাবে না কেন? জাহিদ বলল, প্লিজ ডাক্তার, আমার বন্ধুকে বাঁচান। ডাক্তার বলল, আপনারা তাকে নিয়ে আসতে অনেক লেট করে ফেলেছেন, তার শরীর থেকে অনেক রক্ত গিয়েছে, এখন বাঁচাতে চাইলে 30 মিনিটের ভিতর ও নেগেটিভ রক্ত 12 ব্যাগ রক্ত লাগবে, কিন্তু আমাদের কাছে কোনো রক্ত নাই। এখন দেখেন, যদি নিয়ে আসতে পারেন তাহলে বাঁচাতে পারবেন, আর নয়তো কিছু করার নাই। জাহিদ বলল, এত রক্ত এখন কোথায় পাবো, অসম্ভব এটা। ডাক্তার বলল, আমি মেয়েটিকে দেখছি, আপনাদের সময় মাত্র 30 মিনিট, যদি না আনতে পারেন তাহলে আর কিছু করার নেই। এই বলে ডাক্তার চলে গেল। তখন ফাহাদ বলল, আমি না হয় 2 ব্যাগ দিলাম, কিন্তু বাকি 10 ব্যাগ কোথায় পাবো? তোর কি ও নেগেটিভ রক্ত? জাহিদ বলল, দোস্ত, আমার সারা ফ্যামিলির মাঝে এই রক্ত নাই। ফাহাদ বলল, আচ্ছা তোর ফোনটা দে। আমার ফোনটা কোথাও পড়ে গেছে, আমি দেখছি কি করা যায়। তারপর 15 মিনিট পর ডাক্তার এসে বলল, কোথায়, রক্ত পেয়েছেন? ফাহাদ বলল, পেয়েছি, আপনি ব্যবস্থা করেন। এই যে এরা হচ্ছে আমাদের বন্ধু, এখানে 15 জন আছে। ডাক্তার বলল, বাহ, এত তাড়াতাড়ি জোগাড় করে ফেললেন, এত সকালে আপনার বন্ধুরা এসে গেছে, খুব ভালো আপনার বন্ধুরা। ফাহাদ বলল, একটা বন্ধুর বিপদ আছে, তাই বলে কি তাকে সাহায্য করব না? নিজের জীবন দিয়ে হলেও সেই বন্ধুকে সাহায্য করব। ডাক্তার বলল, এটাই ঠিক, বিপদের বন্ধুর আসল পরিচয়। চলেন এখন আমার সাথে একজন। 6 মাস পর নীলা বলল, ওই শুনছো, একটু ওঠো। আমি বললাম, কেন, কি হয়েছে? তুমি আবার এত রাতে আসছো কেন? তোমার রুমে চলে যাও। নীলা বলল, যাব না, এটা আমার রুম। আমি বললাম, কিন্তু গতকাল থেকে। এখন যাও। নীলা বলল, না, যাব না। তুমি আজ 1 মাস ধরে আমায় আদর করো না, এখন আদর করো আমায়, ওঠো। আমি বললাম, কি?
গতকালের আগের দিন তোমায় আদর করলাম, এখন বলছো 1 মাস? আর আগামীকাল আমাদের বিয়ে, তখন একেবারে আদর করব। এখন গিয়ে ঘুমাও, নীলা বলল। আমি জানি গতকাল আমাদের বিয়ে, আমায় প্রতিদিন অনেক অনেক আদর করবে। তুমি একদিন আদর না করলে আমার মনে হবে 1 মাস। এখন আদর করো, ওঠো। আমি বললাম, আজ আর উঠতে পারবো না, প্লিজ, অনেক রাত হয়েছে, গিয়ে ঘুমাও। নীলা বলল, তুমি না উঠতে পারলে আমি আমার আদর নিয়ে নিচ্ছি। আমি অবাক হয়ে বললাম, সেটা আবার কি করে? তখন নীলা আমার বুকের ওপর বসে, আমার মাথা শক্ত করে ধরে ঠোঁটগুলো তার দখলে নিয়ে নিল, আর পাগলের মতো ঠোঁটগুলো খেতে লাগলো। কিছুক্ষণ পর নিজের কন্ট্রোল হারিয়ে ফেললাম। আর কি, বাকিটা ইতিহাস। আজ আমার আর নীলার বিয়ে। পাগলিটা খুব ভালোবাসে আমায়, আর দুষ্টামি করে অনেক। আমিও ভালোবাসি খুব। আমার যখন জ্ঞান ফিরে, নীলাকে দেখে খুব ভয় করছিল, কারণ সে ভাম্পায়ার তাই। কিন্তু জাহিদ, ফাহাদ সব আমায় বলল কি করছে আমার সাথে, আর সে মানুষ হয়ে যাচ্ছে। ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, নীলার কেউ নাই, আমার বাসায় থাকে। সেদিনের পর থেকে প্রতিটা জেলায় ছড়িয়ে গেছে সেনাবাহিনী, র্যাব। এখন আর ভাম্পায়ার নেই, অনেক মানুষ মারা গিয়েছিল। সন্ধ্যায় কাজী সাহেব এসে নীলার আর আমার বিয়ে সম্পন্ন হয়ে গেল। নীলাকে নিয়ে আমার রুমে বসানো হলো, আর আমি বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। আমরা মোট 18 জন বন্ধু। হুদায় আন্দাজে আড্ডা দিতে দিতে ঘড়ির কাঁটা 11টা বেজে উঠল। তখন পিছন থেকে আম্মু এসে বলল, কি রে বান্দর, তুই এখনো বসে আছিস কেন? বৌমা সেই কখন থেকে বসে আছে। তখন রিফাত বলল, এই রিফাত হচ্ছে আমার বন্ধু। তখন রিফাত বলল, আন্টি, আমরা সেই কখন থেকে বলছি যেতে, কিন্তু ও বলল যাবে না এখন। আমি বললাম, এত বড় মিথ্যা কথা, ঠাডা পড়বো তোদের ওপর। এটা বলার সাথে সাথে সব বন্ধু মিলে বলতে লাগলো। তারপর আর কি, আম্মুর বকা খেয়ে আসলাম। ঘরে এসে দেখি নীলা বসে আছে আর রাগে চোখে তাকিয়ে আছে। আমি দরজা বন্ধ করে ফিরা মাত্র আমার কলার ধরলো আর বলল, এতক্ষণ লেট হলো কেন আসতে? আমি বসে থাকতে থাকতে আমার ঘুম পেয়ে যাচ্ছিল। আমি বললাম, সরি, বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে লেট হয়েছে, সরি। নীলা বলল, আমি সেই কখন থেকে বসে আছি, আদর নেব, আর সে আড্ডা দিচ্ছে। আমি বললাম, সরি সরি সরি, খেয়াল করি নাই, এত সময় হয়ে গেছে। নীলা বলল, ঠিক আছে, চলো আদর করো। আমি বললাম, আরে এত তাড়া কিসের, চলো আগে দুজন 2 রাকাত নামাজ পড়ে নেই, তারপর না হয় আদর করব। নীলা খুশি হয়ে বলল, আচ্ছা ঠিক আছে চলো। তারপর 2 রাকাত নামাজ পড়ে উঠলাম। আর তখন সাথে সাথে নীলা হাত ধরে বলল, জলদি চলো এখন, আজ আমাকে সারা রাত আদর করবে। আমি বললাম, আরে শোনো। নীলা বলল, আর কোনো কিচ্ছু শুনতে চায় না, এখন যা হবে খাটে হবে, চলো। আমাকে আদর করবে সারা রাত ধরে। কি, আপনারা এখনো বসে আছেন কেন? যান। আর বলা যাবে না তারপর কি হবে, বাকিটা না হয় ইতিহাস। নতুন গল্প কোন টাইপের চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রোমান্টিক টাইপের গল্প, অবহেলা টাইপের গল্প, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন যখন বউ, এই টাইপের গল্প, গ্যাংস্টার টাইপের গল্প, নাকি ভাম্পায়ার টাইপের গল্প, হ্যাকার টাইপের গল্প, নাকি জিন টাইপের গল্প? কেমন হচ্ছে পুরো গল্পটা কমেন্ট করে জানিয়ে দেবেন। খুব তাড়াতাড়ি নতুন গল্প নিয়ে আসবো আপনাদের মাঝে। ধন্যবাদ সবাইকে।